আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। ইনভেস্টিগেশনস অনেক ইম্পর্ট্যান্ট আমাদের ক্লিনিক্যাল লাইফেও, এবং কি হচ্ছে এখন আমরা যখন স্টুডেন্ট আছি আমাদের পরীক্ষার জন্য যে কোনো সিস্টেমের ইনভেস্টিগেশনস গুলো আমাদের খুব ভালোভাবে জানতে হয়, এবং কোন কন্ডিশনে কোন ইনভেস্টিগেশন গুলো দিতে হয়, কোনটার কন্ট্রাইন্ডিকেশন কি 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 সেফটি প্রিকশন নিতে হয়, এবং কার জন্য কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা কস্ট ইফেক্টিভ, এগুলো আমাদের মোটামুটি একটা ধারণা এখন থেকেই নিয়ে রাখতে হয়। এবং ফার্দারমোর লাইফের বাকি অংশগুলোতে তো আরো মাস্টারিং হতেই থাকে। তো ইনভেস্টিগেশনস অফ দ্য জিআই সিস্টেম আজকে আমরা শুরু করছি, যেহেতু আগের ক্লাসে অ্যানাটমি ফিজিওলজি আলোচনা হয়েছে, তো আমরা শুরু করছি। তো জিআই ইনভেস্টিগেশনকে ডেভিডসনে ব্রডলি তিনটা ক্লাসিফিকেশনে ভাগ করেছে: টেস্ট অফ স্ট্রাকচার, টেস্ট অফ ইনফেকশন আর টেস্ট অফ ফাংশন। আমার আজকের এই স্লাইডগুলো ডেভিডসনের বিভিন্ন বক্স বা ডেভিডসন ইনফোগুলোকে নিয়ে তৈরি করা হয়েছে, এবং এর একটা বড় পোর্শন থাকবে টেস্ট অফ স্ট্রাকচারের ব্যাখ্যা স্বরূপ বা টেস্ট অফ স্ট্রাকচার নিয়ে, এবং অল্প কিছু সময় আমরা দিব টেস্ট অফ ইনফেকশন, টেস্ট অফ ফাংশনের জন্য। তো টেস্ট অফ স্ট্রাকচারের সবচেয়ে কমন এবং সবচেয়ে ইজি, সবচেয়ে বেশি করা হয় সেটা হচ্ছে প্লেন এক্সরে। প্লেন এক্সরে আমরা হচ্ছে এখন দুইটা ছবি দেখতে পাচ্ছি, যেমন অ্যাবডোমিনাল এক্সরে, যেহেতু জিআইটি সিস্টেম ইনভেস্টিগেশন অ্যাবডোমিনাল এক্সরে গুলো এখানে শো করা হবে। এখানে তোমরা দেখতে পাবা যে হচ্ছে এই ডাইলেটেড লুপস অফ বাওয়েল। তো এটা কখন হয়? যখন হচ্ছে ডিস্টালি কোনো অবস্ট্রাকশন থাকে তখন এই ডাইলেটেড লুপস অফ বাওয়েল পাওয়া যায়। তো সার্জারি কেসে আমরা হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে এই ডাইলেটেড লুপস অফ বাওয়েল দেখি। আচ্ছা, সেকেন্ড পিকচার আমরা দেখতেছি ডায়াফ্রামের নিচে গ্যাস শ্যাডো। এই লেফট সাইডে যদি গ্যাস থাকে তাহলে এটা কিন্তু নরমাল, কারণ এখানে স্টমাকের উপরে ফান্ডিক গ্যাস থাকাটা নরমাল। তো লেফট সাইডে এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামের নিচে কখনো গ্যাস থাকাটা নরমাল না। এই জন্য এখানে যখন গ্যাস থাকে তখন আমাদের বুঝতে হবে যে এটা একটা নিউমোপেরিটোনিয়াম। ওকে, আমরা দুইটা পিকচার দেখলাম, এখন আমরা পরের ডেসক্রিপশনে কিছু কথা বলি এক্সরে সম্পর্কে। এই প্লেন এক্সরে গুলা আর ইউজফুল ইন দ্য ডায়াগনোসিস অফ intestinal obstruction or paralytic ileus. আমরা প্রথম পিকচার দেখে আসলাম। এরপর আসো তো আমরা বলছিলাম ক্যালসিফাইড লিম্ফ নোডস এর কথা। ক্যালসিফাইড লিম্ফ নোডস গুলো এক্সরেতে দেখা যাবে হোয়াইটিশ, অর্থাৎ রেডিও অপেক। এরপর গলস্টোন, রেনাল স্টোন, এগুলো হচ্ছে আমরা এক্সরে দেখে আইডেন্টিফাই করতে পারি। তবে গলস্টোন গুলো বেশিরভাগ ক্ষেত্রে অপেকই হয়, সরি, রেনাল স্টোন গুলো রেডিও অপেক হয়, গল স্টোন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে রেডিওলুসেন্ট হয়। যেন গল স্টোন বেটার দেখা যায় আল্ট্রাসোনোগ্রাফিতে, তবে এক্সরে তো কিছুটা বোঝা যেতে পারে। আর পারফোরেশন তো হচ্ছে একটু আগে হচ্ছে যে পিকচারটা দেখালাম আগের পেজে রাইট সাইডের, এই পিকচারে রাইট সাইডে যদি ডায়াফ্রামের নিচে এয়ার থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে সাসপেক্টেড পারফোরেশন। যে কন্ডিশনে থাকে আমরা বলি কি নিওপেরিটোনিয়াম, পেরিটোনিয়ামের মধ্যে ফ্লুইড এয়ার চলে আসছে। ওকে, এরপরে ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন হচ্ছে কন্ট্রাস্ট এক্সরে। এখানে আমরা প্রথমে কিছু ছবি দেখে নিই। ফার্স্ট ছবিতে বেরিয়াম সোয়ালো দেখানো হয়েছে, লার্জ ফ্যারেঞ্জিয়াল পাউচে রিটেন কন্ট্রাস্ট ক্রিয়েটিং এয়ার ফ্লুইড লেভেল আছে। নাম্বার বি, এখানে বেরিয়াম ফলো থ্রু করা হয়েছে। আচ্ছা, এটা বলিনি, বেরিয়াম সোয়ালো করা হয় কিসের জন্য? যখন আমরা ইসোফেগাস দেখতে চাই। বেরিয়াম মিল করা হয় যখন আমরা স্টমাক দেখতে চাই। বেরিয়াম
ফলো থ্রু করা হয় যখন আমরা স্মল ইন্টেস্টাইন দেখতে চাই, মিডিয়াম ইনেমা করা হয় যখন আমরা লার্জ ইন্টেস্টাইন দেখতে চাই। ঠিক আছে, তাহলে বেরিয়াম ফলো থ্রু স্মল ইন্টেস্টাইন দেখার জন্য করা হলো বি নম্বর পিকচারে, এবং সেখানে দেখা যাচ্ছে জেজুনাল ডাইভার্টিকুলোসিস। আসো সি নম্বরে, বেরিয়াম ইনেমা showing severe diverticulitis. There is tortuosity and narrowing of the sigmoid colon with multiple diverticula. ঠিক আছে, জাস্ট একটা ইমপ্রেশন নেওয়ার জন্য আমরা পিকচারগুলো দেখলাম। এরপরে আসো, ডেভিডসনের বক্সে দেওয়া আছে কন্ট্রাস্ট রেডিওলজি, অর্থাৎ কন্ট্রাস্ট দিয়ে আমরা যদি এক্স-রে করি তাহলে হতে পারে এটা বেরিয়াম সোলো বা মিল ফলো থ্রু এনিমা। এটা ইন্ডিকেশন কি? বেরিয়াম সোলো বা মিল করা হবে যখন আমরা ইসোফেগাসের একালাশিয়া দেখতে চাই, কার্ডিয়াক এন্ড অফ দা ইসোফেগাসে, স্টোমাকের কার্ডিয়াক পার্টের সাথে যেই ইসোফেগাসটা মিশে মিশতে হয় সেই জায়গায় যদি একালাশিয়া থাকে বা গ্যাস্ট্রোপেরেসিস থাকে বা পারফোরেশন ফিস্টুলা, এগুলো আমরা বেরিয়াম সোলো বা মিলের মাধ্যমে দেখতে পারি। আর এটার লিমিটেশন হচ্ছে যদি এখানে অ্যাসপিরেশন হতে পারে, যদি যে খাবার কন্ট্রাস্টটা গেল সেটা যদি আবার রিগার্জিটেট হয়ে আমাদের শ্বাসতন্ত্রে ঢুকে যায়, ট্রাকিয়া দিয়ে লাংসে যায়, তাহলে রিস্ক অ্যাসপিরেশন হতে পারে। আর বলা হয়েছে যে লো সেন্সিটিভিটি ফর আর্লি ক্যান্সার এন্ড ইনএবিলিটি টু বায়োপসি। বায়োপসি আসলে কোনো কন্ট্রাস্ট এক্স-রে দিয়ে করা যাবে না, বায়োপসি করতে হলে আমাদেরকে এখন মোস্ট কমনলি এন্ডোস্কোপিক ভাবে বায়োপসি করতে হয়। ওকে, আমরা প্রসিড করি। বেরিয়াম ফলো থ্রু, বেরিয়াম ফলো থ্রু হচ্ছে ইন্ডিকেশন হচ্ছে ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, যেহেতু ফলো থ্রু আমরা স্মল ইন্টেস্টাইন দেখি, স্মল ইন্টেস্টাইনের কোনো ডায়রিয়ার কজটা খোঁজার জন্য আমরা এই ইনভেস্টিগেশনটা দিতে পারি। পসিবল অবস্ট্রাকশন থাকলে বা কোনো এই অবস্ট্রাকশন স্ট্রাকচারের কারণে হলে বা কোনো ম্যালঅ্যাবজর্পশনের যদি আমরা সাসপেক্ট করে থাকি বা ক্রনস ডিজিজ করতে যাই, তখন আমরা ফলো থ্রু করি। যদিও কারেন্টলি ফলো থ্রু টেস্টটা হচ্ছে খুব একটা করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই এন্ডোস্কোপি করা হয়। আচ্ছা, এরপরে এটা লিমিটেশন কি ফলো থ্রু এর? টাইম লাগে, যেহেতু কিছু আমরা মুখ দিয়ে খাওয়ার পর সেটা স্টমাক পর্যন্ত যেতে কিছু সময় লাগে এবং ইমেজ নেওয়ার জন্য আমাদেরকে সময় দিতে হয়, টাইম কনজিউমিং। রেডিয়েশন এক্সপোজার, যেহেতু এক্স-রে আছে, রেডিয়েশন এক্সপোজার আর রিলেটিভলি ইনসেনসিটিভ। এন্ডোস্কোপিতে যত ভালোভাবে বুঝতে পারবো, ফলো থ্রুতে এত ভালোভাবে আমরা বুঝতে পারবো না। ওকে, এবার আসো ইনেমা, লার্জ ইন্টেস্টাইন দেখার জন্য সেম অল্টারড বাউল হ্যাবিট, যদি অল্টারনেটিং কনস্টিপেশন এবং ডায়রিয়া হতে থাকে, অল্টারড বাউল হ্যাবিট, অথবা কোনো স্ট্রাকচার থাকলে সেগুলো ইভ্যালুয়েশন করা, এবং কোলন যদি এনলার্জড হয়ে যায় এটা আইডেন্টিফাই করা যায় বেরিয়াম ইনেমার মাধ্যমে। আর লিমিটেশন কি? ইনকন্টিনেন্ট পেশেন্টদের এটা করা যায় না, এবং রেকটাম দেখার জন্য আমাদেরকে এই বেরিয়াম ইনেমা দিয়ে আমরা করতে পারি না রেকটাম দেখার কাজ, তখন আমাদের সিগময়েডোস্কোপি করতে হয়। আর সেন্সিটিভিটি তো লো হবে, যেহেতু এটা জাস্ট কন্ট্রাস্ট দিয়ে এক্স-রে করি, এটা এন্ডোস্কোপির মতো এতটা সেন্সিটিভ না। ওকে, আমরা এখন আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই এর কিছু ছবি দেখে ফেলি। প্রথম ছবিতে আল্ট্রাসাউন্ডে একটা লার্জ গলস্টোন দেখানো হয়েছে, যেটার পিছনে অ্যাকাউস্টিং শ্যাডোইং দেখতেছি, আর এটা হচ্ছে গলস্টোন। এরপরে আসো বি নম্বরে, সিটি স্ক্যান দেখানো হচ্ছে। সিটি স্ক্যানে হচ্ছে লার্জ সলিড সিস্টিক এন্ড ম্যালিগন্যান্ট টিউমার ইন দ্য প্যানক্রিয়াটিক টেইল, প্যানক্রিয়াসের টেইলে সলিড এন্ড সিস্টিক ম্যালিগন্যান্ট টিউমার, এটা সিটি স্ক্যানে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। ওকে, নাম্বার সি তে আমরা দেখতেছি এমআরআই। এমআরআই এর মাধ্যমে আমরা একটা লার্জ পেলভিক অ্যাবসেস রেকটামের পোস্টেরিয়রলি দেখতে পাচ্ছি ইন এ পেশেন্ট উইথ ক্রনস ডিজিজ। তো মেইনলি হচ্ছে আমরা অ্যাবসেস দেখলাম এখানে, লার্জ একটা পেলভিক অ্যাবসেস পোস্টেরিয়র টু দ্য রেকটাম, এটা হচ্ছে রেকটাম, ঠিক আছে, এই যে এই পার্টটা রেকটাম, এই পোস্টেরিয়র টু দ্য রেকটাম আমরা লার্জ একটা পেলভিক অ্যাবসেস।
আর লাস্ট ছবিটা হচ্ছে পেট সিটি এর। পেট সিটি স্ক্যান আমরা করি যে কোনো কার্সিনোমা যদি আমরা সাসপেক্ট করি বা কার্সিনোমা ধরা পড়ে কারো, তখন এটা আর কোথায় কোথায় থাকতে পারে বা এটার প্রাইমারি অরিজিনটা কোথায়, এটা জানার জন্য আমাদের সারা শরীরে আমরা পেট সিটি করি। তো এই ছবিতে দেখা যাচ্ছে 2 লিভার মেটাস্টাসিস, এখানে একটা দেখাচ্ছে, এখানে একটা দেখাচ্ছে। ওকে, এখন এই বক্সে একই সাথে আল্ট্রাসাউন্ড, সিটি, এমআরআই, পেট সিটি এর ইন্ডিকেশন দেখানো হলো। আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা অ্যাবডোমিনাল মাসগুলো খুব সহজে দেখতে পারি। অর্গানোমেগালির জন্য আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়া অ্যাসাইটিস, গলস্টোন, biliary tract ডাইলেটেশন, বায়োপসি, হ্যাঁ যখন গাইডেড বায়োপসি নেওয়া দরকার হয় তখন আল্ট্রাসোনোগ্রাফি গাইডেড বায়োপসি করানো যায় এবং স্মল বয়েল ইমেজিং এর জন্য ইউজ করি। আর লিমিটেশনটা হচ্ছে স্যাররা অনেক বারবার বলতে থাকেন, এটা অপারেটর ডিপেন্ডেন্ট। কারণ আল্ট্রাসোনোগ্রাফিক প্রোবটা একটা পেশেন্টের বডির উপরে রেখে কোন অবস্থায় আমি যে ইমেজটা ক্লিক করব বা ক্যাপচার করব সেটা হচ্ছে অপারেটরের হাত কোথায় কিভাবে রাখছেন তার উপর নির্ভর করছে। জন্য একজন ভালো অপারেটরের কাছে একটা আল্ট্রাসাউন্ডের সেন্সিটিভিটি হতে পারে 90%, আর একটা লেস দক্ষ, কম দক্ষ অপারেটরের কাছে হয়তো এটা 60% স্পেসিফিক হতে পারে। ওকে, এবার সিটিতে আসি। সিটিতে হচ্ছে প্যানক্রিয়াটিক ডিজিজ, যেমন আমরা আগের ছবিতে দেখলাম প্যানক্রিয়াটিক কার্সিনোমা, এই যে এখানে এটা সিটিতে আমরা আইডেন্টিফাই করেছি। এরপরে হেপাটিক টিউমার ডিপোজিট, সিটি কোলোনোগ্রাফি, টিউমার স্টেজিং, এই যে টিউমার স্টেজিং এ ইম্পর্টেন্ট সিটি করা হয়। কোলোনোগ্রাফি, সিটি কোলোনোগ্রাফি, এই যে কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করাটা হচ্ছে একটু পেশেন্টের জন্য কষ্টকর একটা এক্সামিনেশন। তো কেউ পেশেন্ট যদি এটা করতে না চায় তখন এটা ভার্চুয়াল কোলোনোস্কোপি করার সুযোগ আমাদের করে দিচ্ছে সিটি কোলোনোগ্রাফি। তারপর কোনো লেশনের ভাস্কুলারিটি দেখার জন্য বা কোনো অ্যাবসেস এবং কালেকশন আছে কিনা এগুলো আমাদেরকে বলে দেয় সিটি। লিমিটেশনটা হচ্ছে এটা কস্ট বেশি, আর এটা রেডিয়েশনের ডোজটা এক্স রে তুলনায় অনেক বেশি। এরপরে আসে এমআরআই। এমআরআইটা হচ্ছে সিটি স্ক্যান থেকে ফার্দার অ্যাডভান্সড একটা ইনভেস্টিগেশন। এটা আমরা কম বলতে চাই কারণ যেহেতু এটা কস্ট বেশি, তবুও যখন প্রয়োজন হয় তখন তো আমাদের করতেই হবে। পেলভিক ডিজিজে যদি কোনো অ্যাবসেস থাকে, যেমন আমরা আগের ছবিতে দেখলাম, সেটা আমাদের বোঝার জন্য এমআরআই করতে হবে। এছাড়া ক্রনস ফিস্টুলা, টিউমার, হেপাটিক টিউমার স্টেজিং, আর এমআরসিপি মানে কি, ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিওপেনক্রিয়াটোগ্রাফি। প্যানক্রিয়াস, বিলিয়ারি ডাক্ট এগুলো এমআরআই দিয়ে দেখার জন্য এমআরসিপি করা হয়। আচ্ছা, লিমিটেশনটা হচ্ছে ক্লস্ট্রোফোবিক পেশেন্ট। ক্লস্ট্রোফোবিক মানে হচ্ছে বদ্ধ জায়গায় যে পেশেন্টরা ভয় পান। এমআরআই তো একটা হচ্ছে গোল মেশিন যেটার ভিতরে পেশেন্টকে ঢুকিয়ে দিয়ে একটা লম্বা সময় ধরে পরীক্ষা করতে হয়। এজন্য ক্লস্ট্রোফোবিক পেশেন্টদের এমআরআই করা যায় না। বা কারো যদি হার্টে পেসমেকার থাকে বা ককলিয়ার ইমপ্লান্ট থাকে বা মেটালিক প্রসেস থাকে, এগুলো এমআরআই এর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সমস্যা তৈরি করে এবং সেজন্য এই জিনিসপত্রগুলো যাদের আছে তাদের এমআরআই করা যায় না। বা অনেকের হচ্ছে অর্থোপেডিক্সে ইমপ্ল্যান্ট দেওয়া থাকে, তো সেগুলো হচ্ছে কিছু আছে ম্যাগনেটিক সাসেপ্টিবল, মানে যেগুলো থাকলে এমআরআই করা যায় না। আর এখন নতুন মডার্ন কিছু ইমপ্ল্যান্ট আছে যেগুলো এমআরআই কোনো হ্যাম্পার করে না। ওকে, এবার চলে আসো আমরা পেট সিটিতে। পেট সিটি হচ্ছে ডিটেকশন অফ দ্য মেটাস্টেসিস, যেগুলো আল্ট্রাসাউন্ড সিটিতে দেখতে পারবো না আমরা, ঠিক আছে? ওই সেটাই হলো পেট সিটি। এটা হচ্ছে পেট পজিট্রন ইমিশন টমোগ্রাফিকে সিটির সাথে কম্বাইন করে ইমেজটা তৈরি করা হয়। আর লিমিটেশন কি, এই সিগন্যাল যে আমরা ডিটেক্ট করব পেট সিটির, সেটা ডিপেন্ড করবে টিউমারের মেটাবলিক অ্যাক্টিভিটির উপর। অর্থাৎ যেই টিউমারগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেগুলাই হচ্ছে পেট সিটিতে বেশি আমরা দেখতে পাবো। এরপরে
এন্ডোএনাল আল্ট্রাসাউন্ড, এন্ডোরেক্টাল ম্যানোমেট্রি। দুই সাইডে আমি দুইটার ইম্পর্টেন্ট বিষয়গুলো আলাদা করেছি। তো এন্ডোএনাল আল্ট্রাসাউন্ড করা হয় যদি আমরা অ্যানাল ফিস্টুলাকে আইডেন্টিফাই করতে চাই অথবা অ্যানাল স্ফিংটারের প্যাথোলজি খুঁজে বের করতে চাই। নামই বোঝা যাচ্ছে অ্যানাস দিয়ে আল্ট্রাসাউন্ড করা হবে। এরপর অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি কি, সেখানে যদি স্ফিংটারের ফাংশনে কোনো অ্যাবনরমালিটি আমরা খুঁজে বের করতে চাই তাহলে অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি। আর রেক্টো অ্যানাল কোঅর্ডিনেশন অ্যাসেস করার জন্য বা কনস্টিটিউশন অ্যাসেস করার জন্য অ্যানোরেক্টাল ম্যানোমেট্রি করা হয়, যেটার মাধ্যমে প্রেসারটা মেজার করা হয় অ্যানাল, ক্যানাল এবং রেক্টামের। এই ইনভেস্টিগেশনগুলো এতটা কমন না, তো আমরা পরের স্লাইডে যাই। আপার জিআই এন্ডোস্কোপি। বর্তমান প্রেক্ষাপটে জিআইজি ইনভেস্টিগেশনস বলতে এন্ডোস্কোপি প্রচুর করা হচ্ছে। তো endoscopy, upper GI endoscopy are performed under light sedation or using only local anesthetic, short spray, after the patient has fasted for at least 4 hours, while the patient is in left lateral position. The entire esophagus, stomach and first two parts of the duodenum can be seen. Esophagus, pharynx দেখা যাবে না, esophagus, stomach এবং first two parts of the duodenum আমরা upper GI endoscopy তে দেখতে পারবো। যদি পেশেন্ট শুধু শর্ট স্প্রেতেই করেই তার গ্যাগ রিফ্লেক্সটা ইনহিবিট করে আমরা আবার জিআই এন্ডোস্কোপি করতে পারি। আর যদি দেখা যায় না, লোকাল অ্যানেস্থেটিক দেওয়ার পরেও হচ্ছে পেশেন্ট আনকমফোর্টেবল ফিল করছে, তখন আমরা লাইট সেডেশন দিতে পারি বা আগে পেশেন্টের সাথে কনসালটেশন করে আমরা ডিসিশনে যেতে পারি যে আমরা কি এই থ্রট স্প্রের মাধ্যমেই করব নাকি তাকে সেডেশন দেব, ঘুম পাড়িয়ে দেব। ওকে, এরপর আসো ডিভিশন অনুযায়ী এটা ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন এবং কমপ্লিকেশন। আপার জি এন্ডোস্কোপি করা হয় যেসব পেশেন্টের মোর দ্যান 55 ইয়ার্স অফ এজ উইথ অ্যালার্ম সিমটমস এবং ডিসপেপসিয়াস মানে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। এছাড়া অ্যাটিপিক্যাল চেস্ট পেইন, ডিসফাজিয়া যদি থাকে এটা কেন হচ্ছে খুঁজে বের করার জন্য, ভমিটিং, ওয়েট লস যদি তার ডেইলি লাইফে প্রবলেম করতে থাকে সেটা খুঁজে বের করার জন্য, এবং অ্যাকিউট অ্যান্ড ক্রনিক জিআই ব্লিডিং থাকলে সেটা আইডেন্টিফাই করার জন্য, এসোফেজিয়াল ভ্যারিসের স্ক্রিনিং এর জন্য ইন সিএলডি, অ্যাবনরমাল সিটি স্ক্যান যদি থাকে অর বেরিয়াম মিল করার পরে অ্যাবনরমালিটি আমরা পেলে সেই অ্যাবনরমালিটি আরো ভালো অ্যাসেস করার জন্য, এরপর ডিউডেনাল বায়োপসি করার জন্য, কারণ আমরা জানি এন্ডোস্কোপিতে আমরা বায়োপসি করতে পারি ম্যাল অবজর্পশন ইনভেস্টিগেশনে, অথবা সিলিয়াক ডিজিজ কনফার্মেশনের জন্য আমরা এই বায়োপসি নেব আপার জি এন্ডোস্কোপির মাধ্যমে। এরপর আসে থেরাপি, কারণ এন্ডোস্কোপি আমরা থেরাপিউটিক কাজেও অনেক ইউজ করি। ট্রিটমেন্ট অফ দ্য ব্লিডিং লেশনস, যেমন ভ্যারিসেসের ক্ষেত্রে ব্যান্ড লাইগেশন করা হয়, তারপরে কোনো স্ট্রাকচার থাকলে সেটা ডাইলেটেশন করে দেওয়া যায় এন্ডোস্কোপির মাধ্যমে, স্টেন্ট ইনসার্ট করতে পারি আমরা পারকুটেনাস গ্যাস্ট্রোস্টমি ইনসার্ট করে দিতে পারি, ব্যারেট ইসোফেগাসের অ্যাবলেশন করা যায়, রিসেকশন অফ দি হাই গ্রেড ডিসপ্লাস্টিক লেশন যেগুলো ভবিষ্যতে কার্সিনোমা হওয়ার চান্স ছিল সেগুলোকে আমরা রিসেক্ট করে দিতে পারি, আর আর্লি নিওপ্লাসিয়া থাকলে ওগুলোকে আমরা রিজেক্ট করতে পারি। তাহলে এখানে আমরা ছিল ডায়াগনস্টিক জিনিসপত্র আর এইখানে আমরা পেলাম থেরাপিউটিক ইন্ডিকেশনস গুলো। ব্যান্ডিং অর ইনজেকশন অফ ভ্যারিসেস, treatment of bleeding lesion, dilatation of strictures, insertion of stent, placement of percutaneous gastrostomy, ablation of Barrett esophagus, resection of high-grade dysplastic lesion, and early neoplasia. এরপরে কন্ট্রাইন্ডিকেশন গুলো হচ্ছে যদি সিভিয়ার শকে থাকে পেশেন্ট তখন করা যাবে না, রিসেন্ট এমআই থাকলে বা আনস্টেবল অ্যানজাইনা, কার্ডিয়াক অ্যারিথমিয়া এগুলো থাকলে, রেসপিরেটরি ডিস্ট্রেস যদি সিভিয়ার হয়, পসিবল পারফোরেশন থাকলে করা যাবে না। তবে এক্সপেরিয়েন্সড হ্যান্ডে সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস বা অ্যাটলান্টা এক্সেস সাবলাক্সেশনও আপার জি এন্ডোস্কোপি করা যেতে পারে।
আর কমপ্লিকেশন কি, সিডেশন যেহেতু দিব এখানে কার্ডিওরেসপিরেটরি ডিপ্রেশন হওয়ার একটা চান্স থাকে। আর আমরা তো জানি একটা ইনসিডেন্টের কথা যে এন্ডোস্কোপি করতে গিয়ে সিডেশন দেওয়ার পর একটা লোক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় থাকার কারণে এক্সপায়ার করেছিল। তো সেটা একটা কমপ্লিকেশনস। এছাড়া যেহেতু তার সিডেশন দেওয়া আছে সেই মুহূর্তে অ্যাসপিরেশন করে ফেলতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে। আর পারফোরেশন যেহেতু আমরা একটা স্কোপ ঢুকাচ্ছি সেই স্কোপটা কোন ইসোফেগাস, স্টোমাক এগুলোকে পারফোরেট করে ফেলতে পারে যদি ঠিকমতো আমরা এটাকে না নিতে পারি ভিতরের অংশে। ওকে, এরপর এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, খুবই ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনস। Diagnosis of pancreatic tumor, chronic pancreatitis, pancreatic cyst, cholangiocarcinoma, common bile ductal stone, polar relation, submucosal tumor। ঠিক আছে, তাহলে এখানে বেশিরভাগই হচ্ছে আমরা প্যানক্রিয়াসের জিনিসপত্র দেখতেছি, প্যানক্রিয়াটিক টিউমার, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াটিক সিস্ট, এছাড়া কোলাঞ্জিওকার্সিনোমা, কার্সিনোমা অফ দ্য কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট স্টোন, অ্যাম্পুলার রিলেশন, এগুলো দেখার জন্য আমরা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করি। এছাড়াও অন্য আরো অনেক কিছুতে, যেমন স্টোমাকের কার্সিনোমাতে যেগুলো ধরো ভিতরের দিক থেকে কার্সিনোমা গুলো অ্যারেস্ট করতেছে, ওগুলো বাইরের আল্ট্রাসাউন্ড থেকে যতটা ভালো বোঝা যাবে তার চেয়ে ভিতরের আল্ট্রাসাউন্ড থেকে ভালো বোঝা যাবে। কারণ এই কার্সিনোমার লেশনটা হচ্ছে মিওকোসাতে, যেটা লুমেনের ভেতর থাকে। তো এন্ডোস্কোপির মাধ্যমে আমরা এই আল্ট্রাসাউন্ডটা করলে বেটার আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, স্টেজিং অফ দ্য সার্টেন ক্যান্সারস অফ দ্য ইসোফেগাস এবং প্যানক্রিয়াস, এখন যে কথাগুলো বললাম, লুমেনের ভিতরের কার্সিনোমা যদি অরিজিন করে সেগুলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডে বেটার আমরা বুঝতে পারি। আসার পরে ইনভেস্টিগেশন হচ্ছে ক্যাপসুল এন্ডোস্কোপি। ক্যাপসুল এন্ডোস্কোপিতে হচ্ছে এই ক্যাপসুলগুলো হচ্ছে পেশেন্ট খায়, খাওয়ার পরে এই ক্যাপসুলটা তার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম দিয়ে যেতে থাকে এবং ছবি তুলতে থাকে। তাহলে এটা ইন্ডিকেশন কি, যদি অবস্কিউর থাকে জিআই ব্লিডিংটা, যদি স্মল বাওয়েল ক্রনিক ডিজিজ থাকে সেটা ভালো বোঝার জন্য, সিলিয়াক ডিজিজের ইটস কমপ্লিকেশন দেখার জন্য, আর ফ্যামিলিয়ার পলিপোসিস সিনড্রোমে স্ক্রিনিং করার জন্য, এবং সার্ভিলেন্স, স্ক্রিনিং এন্ড সার্ভিলেন্স অফ ফ্যামিলিয়ার পলিপোসিস সিনড্রোম। ওকে, আর কন্ট্রা ইন্ডিকেশন কি? কন্ট্রা ইন্ডিকেশন হলো যদি আমরা জানি যে স্মল বাওয়েল স্ট্রাকচার আছে তাহলে তো এটা ক্যাপসুল রিটেনশন করে ফেলতে পারে, তখন দেওয়া করা যাবে না। আর কশন ইন দ্য পেশেন্ট উইথ পেসমেকার এন্ড ইনকাউন্টেবল ডিফাইব্রিলেটর, তাদের ক্ষেত্রে কশাসলি এই ইনভেস্টিগেশনটা করা যেতে পারে। আর কমপ্লিকেশন হতে পারে ক্যাপসুল রিটেনশন, যেটা খুবই কম হয়। আচ্ছা, এরপর আরো কিছু বক্স ছিল ডেভিডসনে, যেহেতু বক্সগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট এজন্য আমি তুলে এনেছি। ডাবল বেলুন এন্টারোস্কোপি, কোলোনোস্কোপি। ডাবল বেলুন এন্টারোস্কোপি নিয়ে হচ্ছে, আচ্ছা বলে ফেলি আমি ইন্ডিকেশনসগুলো, যেমন অবস্কিউর জিআই ব্লিডিং, মেল অবজারপশন, রেডিওলজিক্যাল ফাইন্ডিংস কিছু আমি ক্লিয়ার করতে পারিনি তখন, সাসপেক্টেড স্মল বাওয়েল টিউমার, পলিপোসিস সিনড্রোম। আর থেরাপিউটিক ক্ষেত্রে হচ্ছে যদি কোয়াগুলেট করে দিতে চাই কোনো ব্লিডিং লেশনকে, তখন ডাবল বেলুন এন্ডোস্কোপি করব। অর্থাৎ কি দুইটা বেলুন দিয়ে আমরা এই ইন্টেস্টাইনকে দেখব। আচ্ছা, কন্ট্রা ইন্ডিকেশন আপার যে এন্ডোস্কোপিতে যা সেটাই, জাস্ট এখানে ডাবল বেলুন আসছে। আর কমপ্লিকেশন আপার যে এন্ডোস্কোপির মতোই, তবে অ্যাবডোমিনাল পেইন হয়, প্যানক্রিয়াটাইটিস হওয়ার চান্স থাকে, পারফোরেশন হওয়ার চান্স থাকে। এরপর আসে কোলোনোস্কোপি, আপার যে এন্ডোস্কোপির মতো স্কোপ দিয়ে দেখা হয় কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি করা হবে যখন সাসপেক্টেড ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ আমরা চিন্তা করি, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ। এছাড়া ক্রনিক ডায়রিয়া হলে এটা কজ খোঁজার জন্য, অল্টারেড বাউল হ্যাবিটের কজ জানার জন্য, রেকটাল ব্লিডিং বা আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে তখন করতে পারি আমরা
কোলোরেক্টাল ক্যান্সার স্ক্রিনিং করার জন্য আমরা কোলোনোস্কোপি করি। এছাড়া কোলোরেক্টাল অ্যাডেনোমা বা কার্সিনোমা ফলো-আপে করা হয়। আর থেরাপিউটিক কি এন্ডোস্কোপিক রিসেকশন, ডাইলেটেশন অব স্ট্রাকচার, স্টেন্ট ইনসারশন, আর্গন প্লাজমা কোয়াগুলেশন। ঠিক আছে, এগুলো ছিল ডায়াগনস্টিক আর এটা থেরাপিউটিক। এন্ডোস্কোপিক রিসেকশন, ডাইলেটেশন অব স্ট্রাকচার, স্টেন্ট ইনসারশন, আর্গন প্লাজমা কোয়াগুলেশন। কন্ট্রাইন্ডিকেশন কি অ্যাকিউট সিভিয়ার আলসারেটিভ কোলাইটিস হতে পারে। বাকিগুলো কন্ট্রাইন্ডিকেশন গুলো আপার জি এন্ডোস্কোপির মতোই। কমপ্লিকেশন হচ্ছে পারফোরেশন, কার্ডিওভাস্কুলার ডিপ্রেশন ডিউ টু সিডেশন এন্ড ব্লিডিং ফলোইং পলিপেক্টমি। থেরাপিউটিকে যখন আমরা রিসেকশন করব পলিপেক্টমি, এরপরে ব্লিডিং হবে। এটা একটা কমপ্লিকেশন। ওকে, ইআরসিপি নিয়ে হচ্ছে আমরা হেপাটোবিলিয়ারি সিস্টেমে হচ্ছে ডিসকাস করেছি। ক্লাস যেন শর্ট থাকে সেহেতু আজকে আমি এটা স্কিপ করছি। এরপর রিজনস ফর বায়োপসি, আমরা এন্ডোস্কোপিক বায়োপসির কথা হচ্ছে বারবার বললাম। তো বায়োপসি গুলোর ইন্ডিকেশন গুলো এখানে দেওয়া হলো। সাসপেক্টেড ম্যালিগন্যান্ট লেশনের জন্য হচ্ছে আমরা বায়োপসি করতে পারি। মিউকোসাল অ্যাবনরমালিটি থাকলে কেন একটা অ্যাবনরমালিটি হলো এটা জানার জন্য বায়োপসি করতে পারি। বা ইনফেকশন যদি হয়, ইনফেকশনটা হচ্ছে আমরা ডায়াগনোসিস করার জন্য বায়োপসি নিতে পারি। এছাড়া অ্যানালাইসিস অফ জেনেটিক মিউটেশনের জন্য আমরা বায়োপসি নিতে পারি। আচ্ছা, ইআরসিপি হচ্ছে আমি বলেই ফেলি যেহেতু স্লাইড তৈরি করেছি। ইন্ডিকেশন গুলো কি বিলিয়ারি অর প্যানক্রিয়াটিক ডিজিজ আমরা যখন বুঝতে চাই, কারণ এটা কি কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি হচ্ছে মানে কি এটাই হচ্ছে ইআরসিপি, প্যানক্রিয়াস দেখবে এবং কোলাঞ্জিও অর্থাৎ বিলিয়ারি ট্রিটা দেখবে। ডায়াগনস্টিক তো বলে ফেললাম। আর থেরাপিটিকে কি হয় ক্যালকুলাই রিমুভ করতে পারে ইআরসিপির মাধ্যমে। ম্যালিগন্যান্ট biliary অ্যাবস্ট্রাকশনের প্যালিয়েশন করতে পারে। biliary লিক বা থাকলে সেগুলো ম্যানেজমেন্ট করতে পারে। বেনাইন স্ট্রাকচার ডাইলেট করতে পারে। স্ক্লেরোজিং কোলাজেটিসের ট্রিটমেন্ট দিতে পারে। ঠিক আছে, আর প্যানক্রিয়াটিক ডিজিজে হচ্ছে প্যানক্রিয়াটিক সুডোসিস্ট ফিস্টুলা, প্যানক্রিয়াটিক ক্যালকুলাই রিমুভ। ঠিক আছে, ড্রেনেজ অফ সুডোসিস্টেন্ট ফিস্টুলা। কন্ট্রাইন্ডিকেশন হতে পারে কার্ডিওপালমোনারি মরবিডিটি, কোয়াগুলোপ্যাথি। আর কমপ্লিকেশনস হচ্ছে আপার জি এন্ডোস্কোপির মতোই হয়, আর স্পেসিফিক কিছু হয় স্ফিংটারোটমি, কোলাঞ্জাইটিস, কোলিস্টনের ইনফেকশন, আর প্যানক্রিয়াটিক ডিজিজে প্যানক্রিয়াটাইটিস ইনফেকশন সুডোসিস্ট। ইআরসিপি এর হচ্ছে একটা কমন কমপ্লিকেশন হচ্ছে মানে স্যাররা বারবার বলতে থাকেন প্যানক্রিয়াটাইটিস হয়। এই জন্য ইআরসিপি আমরা ডায়াগনস্টিক্যালি কখনো করতে চাই না, কারণ প্যানক্রিয়াটাইটিস একটা ম্যানেজ করা একটু জটিল এবং এতে পেশেন্টের কমপ্লিকেশন অনেক বেশি হয়, মর্টালিটি অনেক বেশি হয়। এজন্য ইআরসিপি যদি করাই হয় তখন শুধু ডায়াগনস্টিক পারপাসেই আমরা করে থাকি। ওকে, আমরা এতক্ষণ টেস্ট অফ স্ট্রাকচার শেষ করলাম, এখন আমরা টেস্ট অফ ইনফেকশন শর্টে শেষ করব। টেস্ট অফ ইনফেকশন আমরা যদি মনে করি জিআইটি তে কোনো ইনফেকশন হয়েছে তাহলে আমরা স্টুল কালচার করব। স্টুল কালচারের পরে হচ্ছে আমরা আরো ইনভেস্টিগেশন করতে চাইলে সেরোলজি করব। সেরোলজিতে হেলিকোব্যাক্টার পাইলোরি আমরা খুঁজতে পারি, সালমোনেলা স্পেসিসগুলো দেখতে পারি টাইফয়েডের জীবাণু হিসেবে। এছাড়া অ্যান্টিমিবা হিস্টোলাইটিকার কোনো ওভা পাওয়া যায় কিনা সেগুলো আমরা দেখতে পারি। আর ব্রেথ টেস্ট আমরা দেখতে পারি, ইউরিয়া ব্রেথ টেস্ট। হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশনে ইউরিয়া ব্রেথ টেস্ট দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই অর্গানিজম দিয়ে ইনফেকশন হয়েছে। এরপরে আমরা চলে আসি জিআই ফাংশন, অর্থাৎ ব্রড হেডিং এর লাস্টটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ফাংশনের জন্য টেস্ট। ফাংশনের জন্য টেস্ট হচ্ছে ল্যাকটোজ অ্যাবজর্পশন ঠিকমতো হচ্ছে কিনা, এটার জন্য ল্যাকটোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট। ফ্রুক্টোজের জন্য ফ্রুক্টোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট, ফ্রুক্টোজের ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে কিনা। তারপর বাইল অ্যাসিডের জন্য হচ্ছে সেলেনিয়াম হোমোকোলিক অ্যাসিড টরিন টেস্ট। এরপরে সেরাম 7 আলফা হাইড্রক্সি কোলিস্টেনন টেস্ট। আর প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন ফাংশনের জন্য ফিকাল ইলাস্টেজ, মিউকোসাল ইনফ্লামেশনের জন্য ফিকাল ক্যালপ্রোটেক্টিন আর ল্যাক্টোফেরিন। এই টেস্টগুলো আমরা স্যারদের মুখে খুব একটা শুনি না, আমরা
সেহেতু জানার জন্য হচ্ছে একটু নামগুলো জেনে রাখতে পারি। এই ফাংশন টেস্টগুলো ছাড়া আরো কিছু যে ফাংশন টেস্ট আছে, এসওএইচএর মোটিলিটি দেখার জন্য কিছু টেস্ট আছে, এসওএইচএর ম্যানোমেট্রি, এরপরে গ্যাস্ট্রিক এমপ্টিং ঠিকমতো হচ্ছে কিনা এটা একটা ফাংশন টেস্ট, আর কোলোনিক অ্যানোরেক্টাল মোটিলিটি ঠিক আছে কিনা এটা একটা ফাংশন টেস্ট। এরপর হচ্ছে রেডিও আইসোটোপ দিয়ে কি কি টেস্ট করা হয় সেটার একটা বক্স দেওয়া হয়েছে ডেভিডসনে, যেমন ইউরিয়া ব্রেথ টেস্টের জন্য কার্বন অ্যাটম ইউজ করা হয়, পজিট্রন ইমিশন টমোগ্রাফি যেটাকে পেট সিটি বলেছি সেটাতে ফ্লোরো ডিঅক্সি গ্লুকোজ ইউজ করা হয়, এরপরে গ্যালিয়াম লেভেল সোমাটোস্ট্যাটিন অ্যানালগ ইউজ করা হয়। ঠিক আছে, পেট সিটি করা হয় টু স্টেজ হাই গ্রেড ক্যান্সার, মোর সেনসিটিভ স্পেসিফিক দেন SRS, সোমাটোস্ট্যাটিন রিসেপ্টোসিন্টিগ্রাফি থেকে এটা মোর স্পেসিফিক ইন স্টেজিং নিউরোএন্ডোক্রাইন টিউমার্স। Somatostatin receptor for staging of neuroendocrine tumors. Level somatostatin analog, আচ্ছা ডিটেইলসে যাচ্ছে। আচ্ছা, গাট হরমোন টেস্টিং করা যেতে পারে। গাট হরমোন টেস্টিং এর জন্য হচ্ছে যে হরমোনগুলো টেস্ট করি আমরা এগুলো হচ্ছে গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, বেসেক্টিভ ইনস্টেনাল পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ঠিক আছে, গাট হরমোনগুলো কিন্তু হচ্ছে আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট, কারণ অ্যানাটমি ফিজিওলজি গুলো হচ্ছে যদি আমরা জানি তাহলে আমাদের ডিজিজ প্রসেস গুলো বুঝতে আমাদের অনেক সুবিধা হয়। এই গাট হরমোন গুলোর প্রত্যেকের আলাদা আলাদা ফাংশন আছে, তো এই ফাংশনের জন্য ইনভেস্টিগেশন করে কমনলি আমরা গ্যাস্ট্রিন, সোমাটোস্ট্যাটিন, বেসেটিক ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড দেখি ব্লাডে। ওকে, তাহলে আজকে পর্যন্তই থাকুক। কমেন্টে তোমরা হচ্ছে আমাকে জানাতে পারো যে তোমাদের কোনো কোয়েরি আছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, তাহলে আমরা সেটা অ্যান্সার করতে পারবো।